নির্দেশনা না মানায় শিক্ষার্থীদের বের করে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 4 হল সিলগালা খুলবে না 17 মের আগে। সব শিক্ষার্থী পাবেন করোনা টিকা। আর্থিক খাতে দুর্নীতিতে নাম আসছে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের। মধু খেয়েছেন অনেকেই, মন্তব্য হাইকোর্টের। জড়িতদের শনাক্তে কমিটি চূড়ান্ত। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান। নিয়ে কাটেনি জটিলতা। নির্দেশনা উপেক্ষা করে হলে অবস্থান করা শিক্ষার্থীদের বের করে দিয়ে 4টি হল সিলগালা করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। শিক্ষার্থীরা আলটিমেটাম দিলেও 17 মের আগে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলও। একাডেমিক কাউন্সিলের সভা শেষে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জানান, হল খোলার 1 মাস আগেই সব শিক্ষার্থী পাবেন করোনার টিকা। এদিকে একই দাবিতে বিক্ষোভ করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 13ই মার্চ হল খোলার সিদ্ধান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরে আসলে সোমবার আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা 72 ঘন্টার মধ্যে হল খোলার জন্য প্রশাসনকে আলটিমেটাম দেন। এ নিয়ে মঙ্গলবার সকালে একাডেমিক কাউন্সিলের বৈঠক হয়। বৈঠক শেষে উপাচার্য জানান, হল খোলা হবে 17ই মে, আর 17 এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী কর্মকর্তাকে টিকার আওতায় আনা হবে। টিকার বিষয়টি এখন একটি পূর্ব শর্ত হলে ওঠাবার, এবং বড় পরীক্ষাগুলো হলে থাকা না থাকার সাথে সম্পৃক্ত। ফলে এই বিষয়গুলো একেবারেই বিভাগ পর্যায়ে সীমিত থাকবে। তবে 72 ঘন্টার আলটিমেটামে অনড় শিক্ষার্থীরা প্রশাসনের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দ্রুত হল খোলার দাবি জানিয়েছেন। আমরা তো স্টুডেন্ট এবং আমাদের একটা কেরিয়ার আছে। আমাদের তো এখন যদি সেশন জটে পড়ে যায়, তাহলে তো মনে করেন যে আমাদের দীর্ঘ একটা সময় পাড়ি দিতে হবে। আমরা চাই সবকিছু যেহেতু চলতেছে, হল কেন খোলা হবে না? হল খুলে দেওয়া হোক। হল খুলে না দিলে আমরা কই থাকবো? পরীক্ষা কোথা থেকে দিব? 17 মের যে ইনফরমেশনটা দিল যে খুলবে, ওইটা আমরা অবশ্যই প্রত্যাহার করছি। এর আগে আমরা যত দ্রুত সম্ভব হল খুলে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। এদিকে হল ছাড়ার প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করেই 3 দিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কয়েকটি হলে অবস্থান করে আসছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় হল থেকে শিক্ষার্থীদের বের করে দিয়ে সেগুলো সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সারা সকালে আসে, আইসা চার যাওয়ার সময় সবাইকে বের করে দিয়ে হল তালা দিয়ে চলে গেছে। শিক্ষার্থীদের কাছে গিয়েছি, তাদেরকে বুঝিয়েছি এবং আমাদের শিক্ষার্থীরা বুঝেছে। অলরেডি 4টি হল খালি হয়ে গেছে, শিক্ষার্থীরা চলে গেছে এবং 4টি হলে আমরা তালা লাগিয়েছি। এদিকে হল খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে জড়ো হন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী। তারা ডায়না চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। দ্রুত হল খুলে না দিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসে 50 লাখ ডোজ টিকা আসার কথা থাকলেও এসেছে 20 লাখ। বাকি টিকা পেতে সেরাম ইনস্টিটিউটকে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষক, পাইলট ও বিমানবন্দরের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশে টিকা কার্যক্রমের 14তম দিন। দেশব্যাপী মঙ্গলবার পর্যন্ত 36 লাখের বেশি রেজিস্ট্রেশন হয়েছে। টিকা পেয়েছেন 23,80,000। যাদের বয়স 40-এর বেশি তাদের পাশাপাশি অগ্রাধিকার তালিকায় থাকারা নিচ্ছেন করোনার টিকা। নির্দ্বিধায় টিকা নিতে পারেন, এতে কোনো অসুবিধাই হয় না। তবে আমি সবাইকেই অনুরোধ করব, টিকা নেওয়ার পরও কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আরও বেশ কিছুদিন, যতক্ষণ পর্যন্ত না এই মহামারীটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে ততক্ষণ পর্যন্ত। নাগরিক হিসেবে আমি খুবই গর্ববোধ করি যে বাংলাদেশের নাগরিকরা অনেক আগে টিকা নিতে পারছেন, যেখানে পৃথিবীর অনেক দেশের মানুষ এখনও টিকার কথা স্বপ্নেও ভাবতে পারছে না। দেশের 40% মানুষের সংখ্যা 4 কোটি, সেই হিসেবে টিকা প্রয়োজন 8 কোটি। এখন পর্যন্ত হাতে এসেছে 90 লাখ টিকা। চলতি মাসে সেরাম ইনস্টিটিউট 50 লাখ ডোজ টিকা পাঠানোর কথা থাকলেও পাঠিয়েছে 20 লাখ। বাকি থাকা টিকা সামনের মাসে চালানে আসবে বলে আশাবাদী সরকার। এই মাসে আমাদের পাওয়ার কথা ছিল 50 লক্ষ, কিন্তু আমরা পেয়েছি 20 লক্ষ, অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল। এ বিষয়ে আমরা সেরামের উপরে আমরা চাপ প্রয়োগ করেছি, এখানকার যারা সাপ্লায়ার তাদের উপরেও আমরা চাপ প্রয়োগ করেছি। সবসময় তাদের সাথে যোগাযোগে আছে, আলোচনায় আছি, তারা আগামী মাসে বাড়িয়ে দিবে বলেছে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয় শিক্ষক ও বিমান পরিচালনার সাথে জড়িতরা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন টিকা। 18 বছরের নিচে শিক্ষার্থীদের টিকা দেওয়ার পরিকল্পনা নেই, তবে তার উপরে বয়সীদের টিকা দিতে সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষকদের টিকা আমরা অগ্রাধিকার হিসেবে দিব। যারা 40-এর নিচে আছেন তারা যদি কিনা শিক্ষক হয়ে থাকে তাদেরকেও আমরা কনসিডারেশনে নিয়ে নিব। শিক্ষার্থীরা 18-র নিচে আমরা তাদেরকে ভ্যাকসিনেট করতে পারবো না, এবং 18-র উপরে যারা আছে এই বিষয়ে সরকারিভাবে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই সিদ্ধান্তটাই ফলো করব। ভ্যাকসিন নেওয়ার পরও বিদেশে যেতে কোভিড নেগেটিভ সনদ লাগবে। 7 এপ্রিল সারা দেশে শুরু হবে টিকার দ্বিতীয় ডোজ দেয়া। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে 90 কোটি 40 লাখ ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সৌজন্য সাক্ষাৎ করে একথা জানান। সাক্ষাতে মহামারী থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ত্বরান্বিত করতে বাংলাদেশের ভ্যাকসিন কর্মসূচির জন্য এডিবির প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এডিবি কান্ট্রি ডিরেক্টর বলেন, এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। পরে মনমোহন প্রকাশ প্রধানমন্ত্রীর হাতে এডিবির প্রকাশিত একটি বইয়ের 3টি খণ্ড তুলে দেন। সার্বভৌমত্ব রক্ষা সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেশাদার আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যশোরের বিমান বাহিনী একাডেমিতে 2টি স্কোয়াড্রনকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গবেষণা চালালে একদিন যুদ্ধ বিমান বানাবে দেশ। যশোর থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। মুক্তিযুদ্ধের সময় উপহার পাওয়া মাত্র 3টি বিমান দিয়ে যে বাহিনীর যাত্রা শুরু, কালের পরিক্রমায় সেই বিমান বাহিনীর বহরে এখন শোভা পায় 4র্থ প্রজন্মের যুদ্ধাস্ত্র। বিমান বাহিনীতে 11 স্কোয়াড্রন বিবেচিত হয় বৈমানিক তৈরির সূতিকাগার হিসেবে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষায় দেশের একমাত্র অ্যাটাক ইউনিট হিসেবে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করছে স্কোয়াড্রন 21। রাষ্ট্রের বিশ্বস্ততা অর্জন করা এই 2টি স্কোয়াড্রনকে মঙ্গলবার সম্মানসূচক ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে ঢাকা থেকে যশোর বিমান বাহিনী একাডেমিতে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের পক্ষে বিমান বাহিনী প্রধান সামরিক রীতিতে জাতীয় পতাকা তুলে দেন স্কোয়াড্রন 11 এবং 21কে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে বদ্ধপরিকর। বিশ্বায়নের যুগে যে কোনো দেশের জন্য একটি পেশাদার বিমান বাহিনী অপরিহার্য। একটি আধুনিক ও চৌকস বিমান বাহিনী গড়ে তোলার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। সর্বোচ্চ ত্যাগ ও চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা নিয়ে দেশমাতৃকা রক্ষায় বিমান সেনাদের নিয়োজিত থাকার আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রী। আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশেই আমরা আমাদের যুদ্ধ বিমান তৈরি করতে পারবো। কাজে এর উপর গবেষণা করা এবং আমাদের আকাশসীমা রক্ষা আমরা নিজেরাও যেন করতে পারি, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি এই স্কোয়াড্রনগুলো জাতীয় নিরাপত্তার জন্য অপরিসীম ভূমিকা রাখে শান্তিকালীন পরিস্থিতিতেও। বিমান বাহিনীর আক্রমণাত্মক এসব স্কোয়াড্রন এখন 4র্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমানের মাধ্যমে প্রশিক্ষণের পাশাপাশি অপারেশনাল কার্যক্রমও চালাচ্ছেন প্রতিনিয়ত। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের মাধ্যমে এই বাহিনী ভবিষ্যতে আরও বেশি দক্ষ, আরও বেশি চৌকস হয়ে উঠবে, এমনটি প্রত্যাশা করে বাংলাদেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি। বাংলাদেশ ব্যাংকের অনেকেই মধু খেয়েছেন এমন মন্তব্য করেছেন দেশের উচ্চ আদালত। এক্ষেত্রে ব্যাংকটির সাবেক ও বর্তমান কর্মকর্তা এসকে সুর ও শাহ আলমের নাম এসেছে ঘুরে ফিরে। এদিকে আর্থিক খাতের অনিয়ম তদন্তে কমিটি গঠন চূড়ান্ত হয়েছে। আদালতের নির্দেশ সত্ত্বেও মঙ্গলবার হাজির হননি পিপলস লিজিংয়ের 92 জন ঋণখেলাপি। আর্থিক খাতে অনিয়ম নিয়ে যখনই আলোচনা হয় তখনই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমের নাম আসে। এরই মধ্যে এই দুইজন তাদের স্ত্রীর ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর। নিষেধাজ্ঞা রয়েছে বিদেশ ভ্রমণে।
মঙ্গলবারও পিপলস লিজিংয়ের মামলার শুনানিতে উঠে আসে তাদের প্রসঙ্গ। আদালত তাদেরকে ডাকাতের সঙ্গে তুলনা করে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে জিএম পর্যন্ত অনেকেই পিপলস লিজিংয়ের মধু খেয়েছেন। এই দুজনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আইনজীবী কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, আর্থিক খাতের অনিয়ম তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় অবসরপ্রাপ্ত 2জন বিচারককে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন আদালত। বিআইএফসি প্রথমে, দ্বিতীয়ত ইন্টারন্যাশনাল লিজিং, তৃতীয়ত পিপলস লিজিং, এই 3টা ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসের সকল অসঙ্গতি, অনিয়ম, ইরেগুলারিটি সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং এখানে বাংলাদেশ ব্যাংকের কারোর কোনো ইনভলভমেন্ট যদি থেকে থাকে তাহলে সেটিও দেখবেন। কেন্দ্রীয় ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়া হতাশাজনক বলে মনে করেন অর্থনীতিবিদরা। সেন্ট্রাল ব্যাংকের ভিতরে এত বড় রকমের দুর্নীতি যদি থাকতে পারে বা উদ্ঘাটিত হয় আংশিকভাবে, তাহলে ভিতরের পুরো সত্য না জানা পর্যন্ত কিন্তু এই যে চাঁদের মধ্যে কলঙ্ক, এই কলঙ্কটা কিন্তু যাবে না। এদিন পিপলস লিজিং থেকে 5 লাখেরও বেশি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি এমন 51 জন ঋণখেলাপি হাইকোর্টে হাজিরা দিয়েছেন। নির্দেশনা সত্ত্বেও আসেননি 92 জন খেলাপি। এদিকে বেসিক ব্যাংকের 4100 কোটি টাকা ঋণ জালিয়াতির মধ্যে 3100 কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়েছে। বাকি 1000 কোটি টাকার হদিশ মিললেই দেয়া হবে 56 মামলার চার্জশিট। হাইকোর্টে এমন প্রতিবেদন দিয়েছে দুদক। আফজাল হোসেন, সময়। অস্ত্র ইয়াবার বিনিময় মূল্য হিসেবে ব্যবহৃত স্বর্ণ পাচারের নিরাপদ রুট এখন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। আন্তর্জাতিক চক্রে দুবাই ও ভারত থেকেই নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের স্বর্ণের চোরাচালান। অভিযোগ উঠেছে স্বর্ণ পাচারের ক্ষেত্রে বিমানের কর্মকর্তাদের সম্পৃক্ততার। কমলদের রিপোর্ট। বৈধ এবং অবৈধ দুপথে চট্টগ্রামে আসছে স্বর্ণের বড় বড় চালান। সোমবার আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে উদ্ধার করা হয়েছে 150 পিস স্বর্ণের বার। এর আগে গত অক্টোবর মাসে 250 পিসের স্বর্ণের বড় দুটি চালান ধরা পড়েছিল। আর 2019 সালে জব্দ করা হয় 193 কেজি স্বর্ণের বার। দুবাই ভিত্তিক শক্তিশালী সিন্ডিকেট চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করছে বলে তথ্য কাস্টমসের। যেহেতু এর মধ্যে এর আগে 2টা কনসাইনমেন্ট আমরা ধরছি এবং হচ্ছে যে এখনো এটা ধরা পড়ছে, মানে এর অর্থ এটাই যে এখনো তারা হচ্ছে যে এটাকে রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করতেছে। শুধুই যে অবৈধ পথে স্বর্ণ আসছে তা কিন্তু নয়। শাহ আমানত বিমানবন্দরে গত 4 মাসে বৈধ করা হয়েছে 4 মেট্রিক টনের বেশি স্বর্ণের বার। কিন্তু এসব স্বর্ণ বাংলাদেশের অলংকারের বাজারে যাচ্ছে না। মূলত অস্ত্র এবং ইয়াবার মতো মাদকের বিনিময় মূল্য হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন শুল্ক গোয়েন্দারা। এটা অস্ত্র ব্যবসা হতে পারে, মাদক হতে পারে বা ইয়াবা, যে কোনো এই ধরনের অবৈধ কোনো ব্যবসার ক্ষেত্রে এটা মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে। এর সোর্স কোথায় এবং এর ডেস্টিনেশন কোথায় যাচ্ছে সেই পুরো রুটটাকে আমরা আবিষ্কার করার চেষ্টা করছি। অস্ত্র ও ইয়াবার বিনিময় হিসেবে স্বর্ণের বার ব্যবহারের অভিযোগ ওঠায় নতুন করে অনুসন্ধানে নামছে পুলিশ। যেটি বিনিময় মূল্যের কথা বলা হচ্ছে, এটা আমার মনে হয় না এরকম কোনো বিষয়, বাট তারপরেও যদি এরকম কোনো বিষয় থেকে থাকে, কোনো অস্ত্র বা কোনো মাদকের বিনিময় হয়ে থাকে, তাহলে আমরা সেটাও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বা ফরওয়ার্ড লিঙ্কেজ যেটা আছে আমরা সেটা বের করার চেষ্টা করব। গোয়েন্দার সূত্র মতে মধ্যপ্রাচ্যের আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি থেকেই স্বর্ণের চালানগুলো বাংলাদেশে আসছে। এসব চালানের গন্তব্য প্রতিবেশী দেশ ভারত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্বর্ণ চোরাচালান বন্ধে আইনের যথাযথ প্রয়োগের বিকল্প নেই বলে মনে করেন পর্যবেক্ষকরা। তাদের মতে দুর্নীতির মাধ্যমে আয়ের সুযোগ বাড়লেই বাড়ে চোরাচালান। তবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, বৈধভাবে স্বর্ণ আমদানির সুযোগ ফলপ্রসূ হয়নি। চোরাচালানে আসা স্বর্ণ, মাদক ও অস্ত্র কেনা সহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার হয় বলে জানান তিনি। হরিপদ সাহার রিপোর্ট। 2018 সালে স্বর্ণ নীতিমালা হওয়ার পর গত বছর মাত্র 25 কেজি স্বর্ণ আমদানি করেছে এ খাতের ব্যবসায়ীরা। যদিও নীতিমালা তৈরির প্রেক্ষাপটে বলা হয়েছিল বার্ষিক চাহিদা 20 মেট্রিক টনের বেশি। এতেই বোঝা যাচ্ছে চাহিদা ও যোগানের মধ্যে একটা বড় ব্যবধান আছে। এদিকে কমেনি স্বর্ণ চোরাচালানের প্রবণতা। করোনায় বন্ধ থাকার পর আকাশপথ আবারও চালু হলে গত কয়েক মাসে ঢাকার শাহজালাল এবং চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বেশ কয়েকটি স্বর্ণের চালান ধরা পড়ে। আন্তর্জাতিকভাবে একটা দেশ, কোনো দেশ যদি একটা চোরাচালানের রুট হিসেবে যায় তাহলে সেখানে বাড়তে পারে, অথবা সেই অর্থনীতিতে যদি অবৈধভাবে অর্থ উপার্জনের, দুর্নীতির মাধ্যমে অর্থ অর্জনের সুযোগ থাকে এবং তাহলে সেটা চোরাচালানের যদি বিষয় সহজ হয়, অবারিত হয়, কেউ না দেখার ভান যদি করে,
তাহলে সেক্ষেত্রেও চোরাচালানি বেড়ে যেতে পারে। দেশের যে প্রচলিত আইন কানুন আছে সেই আইন কানুনগুলোর যদি প্রয়োগ যথাযথ হয় তাহলেই এটার এই পরিস্থিতির উন্নতি ঘটতে পারে। প্রতি বছর দেশ থেকে বড় অঙ্কের অর্থ পাচার হওয়ার তথ্য উঠে আসছে বিভিন্ন গবেষণা প্রতিবেদনে। আমদানি রপ্তানির আড়ালে পাচার হওয়া অর্থের মাধ্যম হতে পারে স্বর্ণ। এছাড়া দেশের অর্থনীতির একটি বড় অংশই কালো টাকার, যার বিনিয়োগ স্বর্ণেও থাকে সে প্রমাণও মিলেছে ক্যাসিনো বিরোধী অভিযানে। কালো অর্থনীতিতে ডিমান্ড আছে, আন্ডারগ্রাউন্ড ইকোনমিতে ডিমান্ড আছে। এই জন্য বৈধ পথে এনে এটা তো অবৈধ ব্যবহার করা যাবে না। অবৈধ ব্যবহার করতে হলে এটা অবৈধ পথে আনতে হবে। আন্তর্জাতিক চোরাচালানের পেমেন্টে এই গোল্ড ব্যবহার করা হয়। মাদক চোরাচালান, অস্ত্র চোরাচালান, আরও বড় বড় অপরাধমূলক কর্মকাণ্ড যাতে প্রচুর পেমেন্ট দিতে হয় সেই সমস্ত কাজে গোল্ড ব্যবহার করা হয়। ব্যবসায়ীদের স্বর্ণ আমদানিতে উৎসাহিত করতে নীতিমালা শিথিল করে দেশে আকরিক থেকে স্বর্ণবার তৈরির সুযোগ দিতে যাচ্ছে সরকার। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করে আর পার পাবে না চোর। দেশের যে কোনো জায়গায় চুরি যাওয়া মোবাইলের অবস্থান শনাক্ত করা যাবে নিমেষেই। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন সাইদুর রহমান নামে এক প্রযুক্তি উদ্যোক্তা। নিজের মোবাইল চুরি হওয়ার আক্ষেপ থেকে মোবাইল অ্যাপ থিফ গার্ড বানিয়ে ফেলেছেন তিনি। অ্যাপটি ব্যবহারে বছরে গ্রাহককে দিতে হবে ৩৫০ টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটির ফিচারগুলো আন্তর্জাতিক মানের। সানভীর রূপলের রিপোর্ট। কিন্তু নিজের জীবনে এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাধান খুঁজতে গিয়ে সাইদুর রহমান নামে এক উদ্যোক্তা কয়েকজনকে সাথে নিয়ে তৈরি করে ফেললেন থিফ গার্ড নামে মোবাইল অ্যাপ। ওর মধ্যে যে ফোন বুক ছিল বা আদার্স যে বিষয়গুলো ছিল সেটা এত ইম্পর্টেন্ট ছিল, এটা যেটা আমাকে অনেক কষ্ট দিয়েছে ওইটা রিকভার করার জন্য। এটাও একটা পার্ট ছিল ডেফিনেটলি। 13টি ফিচারের এই অ্যাপ বাজারে আনছে আইটি কোম্পানি সফটালজি। thiefguard.com থেকে ডাউনলোড করে শুরুতে ইউজার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাপ চালু করতে হবে। যে কেউ আপনার মোবাইলে ভুল পাসওয়ার্ড দিতে চাইলেই বেজে উঠবে অ্যালার্ম। চাইলেই কেউ সিম খুলতে বা মোবাইল বন্ধ করতে পারবে না। উল্টো মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও লোকেশন পাঠিয়ে দেবে আপনার ইমেইলে। এখন আমাদের R&D মোডে আছে। সো আশা রাখি যে খুব শীঘ্রই আমরা প্রত্যেকটা লুফলসগুলোকে আমরা ওভারকাম করতে পারবো এবং একটা চমৎকার একটা অ্যাপ মার্কেট উপহার দিতে পারবো। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড 7 থেকে 12 ভার্সনে কাজ করবে অ্যাপটি। ধীরে ধীরে আইফোনে ব্যবহার উপযোগী করতে চান উদ্যোক্তারা। এজন্য কাজ করছে একটি টিম। ব্যবহারকারীদের সমস্যা সমাধানে রয়েছে কল সেন্টারও। মোর দেন 200 ডিভাইসকে নিয়ে অলরেডি আমাকে ডিবাগ করতে হয়েছে। সো আমাদের নেক্সট পরিকল্পনার মধ্যে হচ্ছে যে আমরা প্রত্যেকটা ডিভাইসকে স্টেপ বাই স্টেপ আমরা ডিবাগ করব, যাতে করে আমরা এন্ড ইউজার প্রত্যেকটা ইউজার জন্য এটা খুব স্মুথলি ইউজ করতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অ্যাপটি বিশ্বমানের, তবে আরও যাচাই বাছাই করে গ্রাহক বান্ধব করার পরামর্শ তাদের। আমি মনে করি এটা আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের অ্যাপসটি আসলে ভূমিকা রাখতে পারে। ইউজারদের ডাটা সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে এই অ্যাপসটির ভূমিকা একটু রাখতে হবে। ব্যবহারকারীদের আস্থা অর্জন করতে পারলে এ ধরনের আরও অ্যাপ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ও ব্রাজিলের করোনার নতুন ধরন দ্রুত ছড়িয়ে যাওয়ার শঙ্কার মধ্যেও সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে জার্মানি। দীর্ঘদিনের বিরতির পর আবারও স্কুল খুলে দেয় খুশি শিশু ও অভিভাবকরা। জার্মানির বার্লিন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। এখনো কমেনি কোভিডের প্রকোপ, তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে আসা ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নতুন করোনার সংক্রমণ শঙ্কার মধ্যেই দীর্ঘ 2 মাস পর খুলে দেওয়া হয়েছে জার্মানির শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 16টি অঙ্গরাজ্যের মধ্যে প্রায় 12টি অঙ্গরাজ্যেই সীমিত আকারে কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে। ম্যার্কেল সরকারের এমন সিদ্ধান্তে খুশি স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। বাসায় যে ওদেরকে সময় দিতে হয়েছে, এটা থেকে আমি অনেকটা এখন ভারমুক্ত হব। তাছাড়া আমি দেখা যায় যে এখন নিজের কাজগুলো যা আছে তার নিজের মতো করে এখন শেষ করতে পারবো। তবে শিক্ষক ও শিক্ষিকা ও শিশুদের দেখাশোনায় নিয়োজিতদের টিকা কার্যক্রমের আওতায় আনার আগেই স্কুল খুলে দেওয়াটা হতে পারে হিতে বিপরীত বলছেন অভিভাবকরা। স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্তটা ভালো, তবে ভুলে গেলে চলবে না বার্লিন সহ অনেক অঞ্চলে করোনার নতুন ধরনে সংক্রমিতের সংখ্যাও কিন্তু বাড়ছে। শিক্ষক শিক্ষিকাদের টিকা দেওয়ার পর আর কয়েকটা দিন অপেক্ষা করে যদি স্কুল খুলে দেওয়া হতো তাহলে বোধহয় ভালোই হতো, সংখ্যাটাও কমতো। এদিকে শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, ধীরে ধীরে লকডাউনের কড়াকড়ি শিথিলতার অংশ হিসেবে সেলুন, রেস্তোরাঁ ও খেলাধুলার স্থানও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। পুরনো কোভিড-19 থেকে আপাতত বেঁচে গেলেও ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা কিংবা ব্রাজিলের নতুন ধরনের করোনা থেকে খুলে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাঁচবেন কিনা সেটি সময়ই বলে দিবে বলছেন জার্মানির সংক্রমণ বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বলা হয়ে থাকে হলুদ ট্রামের শহর লিসবন।
শুধু লিসবন নয়, পর্তুগালের সবগুলো বড় শহরে শতাধিক বছর ধরে চলছে দৃষ্টিনন্দন এই যান। গণপরিবহনের পাশাপাশি মূলত পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ট্রাম। পর্তুগালের জনপ্রিয় এই বাহনটি নিয়ে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। পর্তুগালের ঐতিহ্যবাহী একটি গণপরিবহন ট্রাম। লিসবন ভ্রমণে এসে ট্রামে চড়বে না এমন পর্যটক খুঁজে পাওয়া দুষ্কর। 1873 সালে লিসবনে ট্রাম চলাচল শুরু হলেও সেটি চলত ঘোড়ার সাহায্যে। এরপর বৈদ্যুতিক ট্রাম চলাচল শুরু হয় 1901 সালে। সময়ের সঙ্গে সঙ্গে আরও বৈচিত্র্য আসে ট্রামের গঠন ও চলাচলে। মূলত বড় শহরগুলোর পুরাতন ও ঐতিহ্যবাহী এলাকাগুলোই ট্রাম নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। রাস্তায় যানবাহনের চাপ বেশি থাকলে অগ্রাধিকার পায় ট্রাম। ট্রামে চড়ে পাহাড়ি লিসবনের সৌন্দর্যে মুগ্ধ হবেন যে কেউই। রাজধানী লিসবন, বন্দরনগরী পোর্তো সহ পর্তুগালের বড় কয়েকটি শহরে অন্যান্য 8-10টি গণপরিবহনের মতো একটি এই ট্রাম। তবে স্থানীয় নাগরিকদের পাশাপাশি পর্যটকদের কাছে অধিক জনপ্রিয় এই বাহনটি। গেল 1 বছরের বেশি সময় ধরে পর্যটক সংকটে প্রাণ হারিয়েছে ট্রামও। সময় ঠিক রেখে ট্রাম চললেও এখন যাত্রী শুধুমাত্র স্থানীয় লোকজনই। ট্রামে ছড়ার জন্য টুরিস্টরা লাইনের পর লাইন, অনেক লম্বা লাইন থাকতো। টুরিস্টরা শুধু ট্রামটা ছড়ার জন্য, ওটা কৌজনে যাতায়াতের জন্য ব্যবহার করতো না, ওরা শুধু দেখার জন্য। ওটা একটা ঐতিহ্যবাহী তাদের যানবাহন। এখন বর্তমানে প্যান্ডামিকের জন্য এই ট্রামের এই দেখেন খালি, আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক খালি মানুষ নাই। বিশেষ আকর্ষণের মধ্যে পর্যটকদের মধ্যে এই ট্রাম একটা অন্যতম। 6টি লাইনে লিসবনের ট্রাম লাইনের দৈর্ঘ্য 48 কিলোমিটার। এছাড়া সিন্ত্রা, পোর্তো, ব্রাগা এবং কোইম্ব্রার মতো কয়েকটি শহরের দৃষ্টিনন্দন স্থাপনাগুলো ভ্রমণে ট্রাম ব্যবহার করতে পারেন দর্শনার্থীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ। রাঙামাটি ভ্রমণে আসলে ঝুলন্ত সেতু না ঘুরে কেউ ফিরে যান না। 2 পাহাড়ের সঙ্গে সংযোগ স্থাপনকারী 350 ফুট দৈর্ঘ্যের এই সেতুটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে মাত্রাতিরিক্ত ভাসমান দোকানীদের দখলে এখন ভ্রমণ স্পটটি। পর্যটন কর্পোরেশন বলছে লোকবল সংকটের কারণে ব্যবস্থা নিতে সমস্যা হচ্ছে। রাঙামাটি প্রতিনিধি হেফাজত সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাঙামাটিতে ঘুরতে এলে পর্যটকদের প্রথম পছন্দ থাকে ঝুলন্ত সেতু। ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে হ্রদ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেন, পাশাপাশি নিজেদের স্মৃতি ছবিবন্দি করে তুলে রাখার চেষ্টা করেন। সুবিশাল হ্রদ দেখার জন্য ঝুলন্ত সেতু পাড়ি দিয়ে পাহাড়ের উপর শিশু পার্ক রয়েছে। হ্রদের স্বচ্ছ জলের উপর ইঞ্জিন চালিত নৌকায় পর্যটকরা ঘুরে বেড়ান। এখানে রয়েছে শিশুদের দোলনা ও স্লিপার। কিন্তু ঝুলন্ত সেতু অতিক্রম করে পাহাড় ও হ্রদের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হয় পর্যটকদের। মাত্রাতিরিক্ত ভ্রাম্যমাণ দোকানের কারণে পর্যটকদের স্বাভাবিক চলাফেরায় ব্যাঘাত ঘটছে। শিশু পার্কের বিভিন্ন জায়গায় ভাসমান দোকান বসায় সৌন্দর্য অবলোকন থেকে বঞ্চিত হচ্ছে ভ্রমণকারীরা। এতে অসন্তোষ প্রকাশ করেছেন পর্যটকরা। ফুটপাতের দোকান হচ্ছে, এজন্য চলাচলের জন্য একটু আমাদের সমস্যা হচ্ছে। এই জন্য যদি আপনার মনে করেন একটু খোলামেলা হয়, চলাচলের জন্য ভালো হয়। দোকানগুলো যাতে যার স্থানে শেষে নিয়ে যায়, যাতে জায়গাটা পাকা হয়ে যাক। পর্যটকদের বিড়ম্বনার বিষয়টি স্বীকার করে পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক জানালেন লোকবল সংকটের কারণে ব্যবস্থা নিতে পারছেন না। পর্যটন কর্পোরেশন কর্তৃক ওখানে ইনভেস্ট করা হবে, তখন ওগুলো অটোমেটিক উঠে যাবে। এখন আপাতত খালি আছে অবস্থায় অনেকে এসে বসছেন, আসলে এগুলো থামানোর মতো জনবল এখানে নাই। টুরিস্ট পুলিশ বলছে পর্যটন কর্পোরেশন লিখিত অভিযোগ জানালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওখানে যে পর্যটক কর্পোরেশন আছে তারা যদি আমাদের কাছে লিখিতভাবে কোনো আবেদন করে থাকে, সেক্ষেত্রে আমরা ওইখানে এটা তাদের সরানোর ব্যবস্থা গ্রহণ করব। পর্যটন কমপ্লেক্সে বর্তমানে 1/2 শতাধিক ভাসমান দোকান রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। করোনা স্থবিরতা কাটিয়ে 1 বছর পর দেশের বাইরে সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেল বাংলাদেশ ক্রিকেট দল। 3টি করে ওয়ানডে ও টি20 খেলতে মঙ্গলবার বিকেলে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছে টাইগাররা। কন্ডিশনার ফর্ম পক্ষে না থাকলেও দুঃসাধ্য সাধনে প্রত্যয়ী ক্রিকেটাররা। মনে ব্যথা দিয়ে গেছে ক্যারিবীয়রা। টাইগারদের শক্তি সামর্থ্য নিয়ে ব্যঙ্গ করতে ছাড়ছে না সমালোচকরা। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে টি20 সিরিজে দলের কাছে আশা ভরসা নেই খুব একটা। তবে ক্রিকেট দলের কথা উঠতেই হা হুতোষ করা মানুষেরাই টেলিভিশন, পত্রিকা আর অনলাইন পোর্টাল ঘেটে খোঁজ রাখেন ঠিকই। বাংলাদেশে ক্রিকেটের স্বাদ যেন অম্ল মধুর। তাই তো এদের দিয়ে কিছু হবে না বলা জাতির কৌতূহল মেটাতেই গণমাধ্যম ক্রিকেট দলের নিউজিল্যান্ড যাত্রার দিনে বিমানবন্দরে হুমড়ি খেয়ে পড়ে।
গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরের পর থেকেই ঘরবন্দি টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাটিতে ফিরেছে খেলা, এবার খুলল আন্তর্জাতিক ক্রিকেটের দরজাও। সীমানা পেরোলো তামিম বাহিনী, দিয়ে গেল অসাধ্য সাধনের প্রতিশ্রুতি। যে নিউজিল্যান্ড কন্ডিশন আমাদের জন্য ডিফিকাল্ট, বাট অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব যে জিনিসটা আগে আমরা কোনোদিন অ্যাচিভ করি নাই নিউজিল্যান্ডে, এবার যেরকম আমরা চেঞ্জ করতে পারি। বিসিবি একাডেমি থেকে এয়ারপোর্টে যান 10 ক্রিকেটার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করেন 20 ক্রিকেটার ও কোচিং স্টাফ সহ 35 জনের দল। পরিবারের কাছ থেকে মাস দেড়েকের জন্য বিদায় নেয়ার মুহূর্তে কণ্ঠে ছিল সুসময়ের প্রার্থনা। সবাই যদি মেন্টালি অনেক যেভাবে ফিট হয়েছে বা মেন্টালি যে প্রিপারেশন যেগুলো নিছে আর আগে যে সিরিজগুলো খেলছে যেভাবে সবাই, তো আশা করি সবাই ভালোই করবে। বোলিং তো আমার প্রথম স্কিল, তো ইনশাল্লাহ এটা নিয়ে আমি অনেক বেশি সিরিয়াস এবং কাজও করেছি, আর আশা করি ভালো কিছু হবে। এখন থেকে সার্বিক তত্ত্বাবধানে বিদেশ সফরে দলের সঙ্গে যাবেন বোর্ডের একজন পরিচালকও। নিউজিল্যান্ড সফরে টাইগারদের সঙ্গী জালাল ইউনুস। তাসমান সাগর পাড়ে তামিমদের অভিভাবক হয়েই থাকতে চান বিসিবি কর্তা। প্রথম 7 দিন ইজ ভেরি টাফ, একদম রুম কোয়ারেন্টাইন, তো এই জায়গাটা একটু আমাদের হয়তো একটু মেন্টাল প্রেশার থাকবে। তা মনে হয় ছেলেরা দে আর কোয়াইট চেয়ারফুল, ভালোই আছে, সবাই মুডে আছে। 20 মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মাঠে গড়াবে 2 দলের সিরিজ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রতি প্রতিজ্ঞা আর দায়িত্ববোধ সবার আগে, তাই আইপিএলে অর্থের ঝনঝনানি নয়, বরং শ্রীলঙ্কা সফরে টেস্ট স্কোয়াডে থাকলে দেশের হয়েই আগে খেলতে চান বোলিং বিস্ময় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বললেন এরপরে সময় আর সুযোগ থাকলেই খেলবেন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টেতে। কোনটি সম্মানের, দেশের হয়ে খেলা নাকি টাকাকে প্রাধান্য দিয়ে আইপিএলে অংশ নেয়া? এ প্রশ্নটাই এখন দেশের ক্রিকেট পাড়ার টক অব দ্য টপিক। লঙ্কা সফরে না গিয়ে আইপিএল খেলতে চান সাকিব, জানিয়ে ক্ষোভ আর বিস্ময়ের রেশি কাটছে না টাইগার ক্রিকেট ভক্তদের। তবে ব্যতিক্রম উদাহরণও আছে, যাদের কাছে টাকা নয় বরং দেশের প্রতি দায়বদ্ধতাই সবার আগে। সেটা আবারও চোখে আঙুল দিয়ে প্রমাণ করলেন টাইগার সেন্সেশন মুস্তাফিজ। কিউই সফরের পর 2টি টেস্ট খেলতে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় উড়াল দেবে টিম টাইগার্স। একই সময়ে চলমান থাকবে আইপিএল, যেখানে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতানোর কথা ছিল মুস্তাফিজের। তবে নিউজিল্যান্ডে উড়াল দেওয়ার আগে ফিজ সাফ জানালেন সুযোগ পেলে অর্থকে পেছনে ফেলে খেলবেন দেশের হয়েই। সবার আগে আমার দেশের খেলা ফার্স্ট। যদি আমি যদি শ্রীলঙ্কার টেস্টে যদি থাকি তাহলে আমি টেস্ট খেলবো, আর যদি না থাকি, যদি বিসিবি যদি না থাকে তো বিসিবি তো বলবে যে আমি নাই, কিংবা যদি সিলেক্ট না হয় তাহলে আমার যদি বিসিবি যদি ছাড়া আইপিএলের জন্য তাহলে আমি আইপিএল। মুস্তাফিজের গায়ে হয়তো বিশ্বসেরার তকমা নেই, তবে আছে চোয়ালবদ্ধ দেশপ্রেম, যা নিশ্চিতরূপে দৃষ্টান্ত হয়ে থাকবে অন্যদের জন্য। মাহবুব রিমন, সময় সংবাদ। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্দেশনা না মানায় শিক্ষার্থীদের বের করে দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 4 হল সিলগালা খুলবে না 17 মের আগে। সব শিক্ষার্থী পাবেন করোনা টিকা। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।